হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস দশম শ্রেণীর যে ভূগোল পাঠ্য বিষয় সেই সিলেবাসের আপনার পঞ্চম অধ্যায়ে ভারত সম্পর্কে প্রাকৃতিক এবং অর্থনৈতিক যে দুটো পার্ট আছে সেই অর্থনৈতিক পার্টের তোমার ভারতের শিল্প সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এর আগে কৃষি সম্পর্কে আলোচনা করেছি, আজকে শিল্প সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এমনিতেই চ্যাপ্টারটা কিন্তু একটু বড় এবং একটু মুখস্থ করতে হয়, বোরিং টাইপের। তো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ টেকনিক্যালি একটু বোঝানোর চেষ্টা করব। বড় প্রশ্ন কী কী আসে, ছোট প্রশ্ন কী কী আসে, কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সবই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু ধৈর্য দিয়ে শোনো, দেখো তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। তো দেখো, ভারতের শিল্প সম্পর্কে আলোচনা করতে গেলে যে প্রশ্নগুলো পরপর করতে হয় সেগুলো লিপিবদ্ধ আকারে আমি প্রথমে লিখে রেখেছি। প্রথমে আমাদেরকে জানতে হবে কি শিল্প কাকে বলে। শিল্প কাকে বলে বা শিল্প এবং শ্রমশিল্প দুটো জিনিস কিন্তু একই, দুটোভাবেই প্রশ্নটা আসে যে শিল্প কাকে বলে বা শ্রমশিল্প কাকে বলে। তো দেখো, শিল্প এবং শ্রমশিল্প দুটো যদি আমরা ডেফিনেশন দিতে যাই তাহলে কাকে বলছে যে প্রকৃতি থেকে সংগ্রহ করা কোনো কাঁচামালকে আমরা কিন্তু সরাসরি ব্যবহার করতে পারি না। হ্যাঁ, যেমন বনজ দ্রব্য, খনিজ দ্রব্য, কৃষিজ দ্রব্য, পশুজাত দ্রব্য সরাসরি ব্যবহার করা যায় না। তাই প্রকৃতিতে প্রাপ্ত দ্রব্যকে নানাবিধ যন্ত্র এবং প্রযুক্তির মাধ্যমে রূপান্তর করে ব্যবহারের উপযোগী সামগ্রীতে পরিণত করার প্রক্রিয়াকেই বলছে শিল্প। তাহলে অব্যবহারযোগ্য যে বস্তুগুলো প্রকৃতি থেকে আমরা পাচ্ছি সেটাকে ব্যবহারযোগ্য করার যে প্রক্রিয়া সেটাকে আমরা শিল্প বলতে পারি। তাহলে এটা গেল তোমার শিল্প বা শ্রম শিল্প কাকে বলে। এরপর দেখো, শিল্প স্থাপনের কারণগুলি কী কী। তাহলে শিল্প স্থাপনের যে কারণগুলি আছে সেগুলি কিন্তু কতগুলো ভাগে ভাগ করা হয়, একটা প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক। প্রথমে দেখো কি আছে, এক নম্বর বলছে কাঁচামালের গুরুত্ব, অর্থাৎ কাঁচামালের উপর নির্ভর করে কিন্তু শিল্প গড়ে উঠছে অনেকাংশে। দেখো, কাঁচামালের বন্টন এবং প্রকৃতির ওপর শিল্প স্থাপনের অনেকাংশে নির্ভর করে। কাঁচামাল প্রধানত দুই ধরনের হয়, যথা একটা হচ্ছে বিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল যেমন কার্পাস বয়ান, এবং অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল যেমন চিনি শিল্প। দুই নম্বর কি জল, অর্থাৎ শিল্পের বিভিন্ন পর্যায়ে বিপুল পরিমাণে জলের প্রয়োজন হয়, তাই সেখানে জলের প্রাচুর্য বেশি, সেখানে কিন্তু শিল্প কারখানা গড়ে ওঠে। তিন নাম্বার কি বিদ্যুৎ। তাহলে বিদ্যুতে তোমার কি বলছে, বিদ্যুৎ মানে হচ্ছে কারেন্ট। তাহলে যে কোনো ধরনের শিল্প স্থাপনের জন্য বিদ্যুৎ শক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ ইত্যাদি শক্তি সম্পদের প্রাচুর্য যেখানে বেশি সেখানেই শিল্প গড়ে ওঠে। চার নাম্বার কি আছে, পরিবহন মানে ট্রান্সপোর্ট, সেটা সড়ক, রেল বা জলপথ হতে পারে। বলছে কাঁচামাল এবং উৎপন্ন দ্রব্য আমদানি রপ্তানি করার জন্য উন্নত পরিবহন ব্যবস্থা এবং সড়কপথ, রেলপথ ও বন্দরের অবস্থান শিল্প স্থাপনের পক্ষে সহায়ক। আর তারপর আছে দেখো, পাঁচ নম্বর হচ্ছে শ্রমিক। তাহলে যে কোনো শিল্প স্থাপনের জন্য শ্রমিকের প্রয়োজন হয়। সস্তায় দক্ষ এবং শিক্ষিত শ্রমিকের যোগান যেখানে বেশি সেখানে কিন্তু শিল্প গড়ে ওঠে। তারপর দেখো কি আছে, বাজার বা চাহিদা। বলছে শিল্প স্থাপনের শিল্পদ্রব্যের বাজার বা চাহিদার ওপরও শিল্পের অগ্রগতি নির্ভরশীল। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজারে শিল্পদ্রব্যের চাহিদা শিল্পনীতির অন্যতম প্রধান শর্ত। তাহলে এটা গেল। এরপর দেখো আছে 7 নম্বর আছে মূলধন মানে তোমার ক্যাপিটাল। এগুলো সাধারণত ব্যাংকিং সেক্টর বলছে শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি, কারখানা নির্মাণ, কাঁচামাল কেনা, শ্রমিকের মজুরি, আধুনিক যন্ত্রপাতি কেনা, বিদ্যুতের মূল্য, পরিবহনের ব্যয়, শ্রমিকদের থাকার জন্য গৃহ নির্মাণ ইত্যাদি কাজের জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়। আর তার সবশেষে আছে দেখো অনুকূল সামাজিক এবং রাজনৈতিক পরিবেশ। অর্থাৎ দেখো, কোনো অঞ্চলের কর্মসংস্কৃতির ঐতিহ্য এবং শিল্প স্থাপনের জন্য অনুকূল সামাজিক এবং রাজনৈতিক পরিবেশের শিল্প গড়ে ওঠার বহুলাংশে প্রভাবিত করে। তাহলে দেখো, এই কতগুলো পরিবেশের প্রয়োজন হয়। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য দেখো বলে রাখি, যে কোনো শিল্প গড়ে ওঠার যে অনুকূল পরিবেশ সেগুলোকে তোমার দুটো ভাগে ভাগ করছে। ঠিক আছে, কি কি? এক নম্বর হচ্ছে দেখো শিল্প স্থাপনের যে পরিবেশটাকে তোমার দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে তোমার প্রাকৃতিক আর একটা হচ্ছে তোমার প্রাকৃতিক এবং 2 নম্বর হচ্ছে অপ্রাকৃতিক। এই দুটো ভাগে ভাগ করবে। প্রাকৃতিকের মধ্যে কী পড়ছে? প্রাকৃতিকের মধ্যে পড়ছে তোমার কাঁচামাল। 1 নম্বর হচ্ছে তোমার কাঁচামাল, 2 নম্বর হচ্ছে শক্তি সম্পদ মানে তোমার বিদ্যুৎ যেটাকে বলছে, 3 নম্বর হচ্ছে জলবায়ু, আর 4 নম্বর হচ্ছে তোমার জলসম্পদ। ঠিক আছে, তাহলে কাঁচামাল, শক্তি সম্পদ, জলবায়ু, জলসম্পদ। আর অপ্রাকৃতিকের মধ্যে পড়ছে তোমার শ্রমিক, 2 নম্বর হচ্ছে পরিবহন, 3 নম্বর হচ্ছে মূলধন, আর 4 নম্বর হচ্ছে তোমার বাজার। তাহলে এই 8টা পরিবেশ দরকার। প্রাকৃতিকের মধ্যে পড়ছে তোমার কাঁচামাল, শক্তি সম্পদ, জলবায়ু আর জলসম্পদ, আর অপ্রাকৃতিকের মধ্যে পড়ছে তোমার শ্রমিক, পরিবহন, মূলধন, বাজার। তাহলে এই অনুযায়ী তোমাদের যে নোটগুলো আছে সেটা সাজাবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এরপর দেখো যে প্রশ্নটা আছে সেটা কি,
যে বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামালটা কী। সিলেবাস তাহলে কাঁচামালকে আমরা কতগুলো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে তোমার বিশুদ্ধ কাঁচামাল, একটা হচ্ছে তোমার অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল। তাহলে বিশুদ্ধ কাঁচামাল কোনটাকে বলছে, বলছে যে সকল কাঁচামাল শিল্পজাত দ্রব্যে রূপান্তরিত হলেও কাঁচামালের ওজন এবং তা থেকে উৎপাদিত দ্রব্যের ওজন একই থাকে, সেই সমল কাঁচামালকে বিশুদ্ধ কাঁচামাল বলে। এদের পণ্য সূচক 1। তাহলে যেমন কাঁচামাল রূপে কার্পাস বা তুলো থেকে উৎপন্ন বস্ত্রের ওজন মোটামুটি একই থাকে, তাই তুলো হলো বিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল। আর অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল কোনটাকে বলছে, বলছে যে সকল কাঁচামাল শিল্পজাত দ্রব্যে পরিণত করলে ওজন কমে যায়, সেই সকল কাঁচামালকে অবিশুদ্ধ কাঁচামাল বলে। এদের পণ্য সূচক কিন্তু 1-এর কম। যেমন কাঁচামাল আকরিক লোহা ওজনের থেকে উৎপাদিত দ্রব্য ইস্পাতের ওজন কিন্তু কম, তাই আকরিক লোহা হলো অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল। তাহলে এটা গেল তোমার কাঁচামালের বিশুদ্ধ এবং অবিশুদ্ধ। এরপর দেখো যেটা আছে পণ্য সূচক বা তোমার দ্রব্য সূচক কাকে বলছে। পণ্য সূচক বা দ্রব্য সূচক, আমি কিন্তু এই কাঁচামাল যখন বিশুদ্ধ এবং অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল যখন পড়ালাম তখনই কিন্তু পণ্য সূচক 1 এবং 1-এর কম এই দুটো কিন্তু ব্যবহার করা হয়েছে। তাহলে এই পণ্য সূচকটা কি, এই জিনিসটা আমাদেরকে তোমার জানতে হবে। তাহলে পণ্য সূচকটা কি, দেখো বিশুদ্ধ এবং অবিশুদ্ধ কাঁচামাল দিয়ে পণ্য সূচক নির্ধারিত হয়। শিল্পে ব্যবহৃত কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের অনুপাত হলো পণ্য সূচক। এই সূচকের মান যদি 1 হয় তাহলে বুঝতে হবে বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ব্যবহৃত হয়েছে, এবং 1-এর বেশি হলে অবিশুদ্ধ প্রকৃতির কাঁচামাল ব্যবহার হয়েছে। বুঝতে পারছো? তাহলে এটা গেল তোমার পণ্য সূচক। তারপর কি আছে দেখো পণ্য সূচক বা দ্রব্য সূচক। এরপর দেখো শিল্পের শ্রেণী বিভাগ। তাহলে দেখো আমরা যে সমস্ত শিল্পগুলো সম্পর্কে জানছি সেই সমস্ত শিল্পের কিন্তু শ্রেণী বিভাগ, অর্থাৎ কত রকমের শিল্প তোমার পাওয়া যাচ্ছে, শিল্প তোমার কী কী ভাগ আছে সেগুলো সম্পর্কে ভাগ করতে হবে। দেখো শিল্পকে আমরা 4টে ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা কি, কৃষিভিত্তিক শিল্প। 2 নম্বর হচ্ছে প্রাণীজ ভিত্তিক শিল্প, খনিজ ভিত্তিক শিল্প এবং বনজ ভিত্তিক শিল্প। এই কাঁচামালের উপর ভিত্তি করে কিন্তু এই 4 রকমের শিল্প কিন্তু সম্পর্কে আমরা জানতে পারি। কৃষিভিত্তিক শিল্প কোনটাকে বলছে, বলছে যে শিল্পে কাঁচামাল হিসাবে কৃষিজ দ্রব্য ব্যবহৃত হয়, যেমন চিনি, পাট, কার্পাস, বস্ত্র বয়ন, এগুলো হচ্ছে কৃষিভিত্তিক শিল্প। প্রাণীভিত্তিক শিল্প, বলছে প্রাণী থেকে প্রাপ্ত দ্রব্য হলো কাঁচামাল থেকে হিসাবে ব্যবহৃত হয়, উদাহরণ কি পশম, ডায়েরি, মাংস প্রক্রিয়াকরণ ইত্যাদি। 3 নম্বর কি খনিজ ভিত্তিক শিল্প। খনিজ ভিত্তিক শিল্প হচ্ছে উত্তোলিত খনিজ দ্রব্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, উদাহরণ কি লৌহ ইস্পাত, অ্যালুমিনিয়াম, তাম্র নিষ্কাশন ইত্যাদি। আর সবশেষে আছে কি বনজ ভিত্তিক শিল্প, যে বনজ দ্রব্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, যেমন কাগজ ও কাষ্ঠমণ্ড, বিভিন্ন কুটির শিল্প ইত্যাদি। তাহলে এই 4টে ভাগে কিন্তু আমরা শিল্পকে ভাগ করতে পারছি। এরপর দেখো কি আছে, বলছে অনুসারী শিল্প কাকে বলে। তাহলে দেখো অনুসারী শিল্প, এই কতগুলো জিনিস আমরা জেনে রাখি, এগুলো কিন্তু আবার আমাদেরকে আলোচনা করতে হবে যখন শিল্পকে আমরা আরও ভালোভাবে জানবো, প্রত্যেকটা শিল্প আলাদা আলাদা হবে, তখন কিন্তু আমাদেরকে আবার এগুলো পড়তে হবে। তো তবু আমি তোমাদের বলি যে অনুসারী শিল্প কোন জিনিসটাকে বলছে। তাহলে অনুসারী শিল্প হচ্ছে তোমার বৃহদায়তন শিল্প। দেখো বলছে যখন কোনো শিল্পে উৎপাদিত দ্রব্যসমূহকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে পরস্পর নির্ভরশীল অনেক শিল্প গড়ে তোলা হয়, তখন প্রথম থেকে কেন্দ্রীয় শিল্প এবং বাকি শিল্পগুলিকে অনুসারী শিল্প বলে। উদাহরণ হিসাবে হলদিয়া পেট্রোরসায়ন শিল্প হলো কেন্দ্রীয় শিল্প, আর এই শিল্পে উৎপাদিত দ্রব্যসমূহকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে যেসব শিল্প গড়ে উঠেছে তা হলো তোমার অনুসারী শিল্প। অনুসারী শিল্পকে তোমার বলা হয় সহযোগী শিল্প, এটাও কিন্তু বলা হয় অনুসারী শিল্প বা সহযোগী শিল্প। এরপর দেখো কি আছে মৌলিক শিল্প বলতে কি বোঝো। তাহলে মৌলিক শিল্পটা কি, মৌলিক শিল্পটা দেখো বলছে যেসব শিল্পের ওপর কোনো শিল্পের বিকাশ নির্ভর করে বা যেসব শিল্পের উৎপাদিত দ্রব্য অন্যান্য শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সেগুলিকে মৌলিক শিল্প বলে। উদাহরণ কি লৌহ এবং ইস্পাত শিল্পের উৎপাদিত যন্ত্রপাতি ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য শিল্পে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার মৌলিক শিল্প। এরপর দেখো কি আছে, বলছে শেকড় আলগা শিল্প কি। শেকড় আলগা শিল্প কোন জিনিসটাকে বলছে। শেকড় আলগা মানে কি, শেকড় মানে হচ্ছে যার অবস্থান যে কোনো জায়গাতে আমরা স্থাপন করি তার কিন্তু মানে উৎপাদন ব্যয় একই পড়বে, সেটাকে বলছে তোমার শেকড় আলগা শিল্প। দেখো কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো কার্পাস বা তুলা। ঠিক আছে, এটি একটি বিশুদ্ধ কাঁচামাল, অর্থাৎ সমপরিমাণ মানে 1 টন তুলো থেকে সমপরিমাণ মানে 1 টন সুতো বা বস্ত্র উৎপাদিত হয়। ফলে এই শিল্প কাঁচামাল হিসাবে উৎসের কাছে বা বাজারের কাছে বা এদের মধ্যবর্তী যে কোনো স্থানেই গড়ে উঠতে পারে, অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানে গড়ে ওঠার প্রবণতা লক্ষ্য করা যায় না। তাই কার্পাস বয়ন শিল্পকে শেকড় আলগা শিল্প বলে। তাহলে এটা গেল তোমার শেকড় আলগা শিল্প। নেক্সট কেন দেখো কি বলছে শিল্পাঞ্চল কাকে বলে। তাহলে দেখো আমরা যখন শিল্প জানছি তখন শিল্পাঞ্চল কথাটা কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে শিল্পাঞ্চল কোনটাকে
সেটাকে বলছি। তাহলে বলছে অনুকূল প্রাকৃতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশের উপর ভিত্তি করে যখন কোনো স্থানে বিভিন্ন ধরনের শিল্পের সমাবেশ হয় তখন সেই স্থান শিল্পাঞ্চল নামে পরিচিত। অর্থাৎ যেখানে শিল্প আছে, যে স্থানে শিল্প আছে সেই স্থানটাই হচ্ছে তোমার শিল্পাঞ্চল, সেই অঞ্চলটিকেই শিল্পাঞ্চল বলছে। এরপর দেখো কি আছে, আউটসোর্সিং বলতে কি বোঝো। দেখো আউটসোর্সিং কিন্তু এখন বর্তমান প্রজন্মের একটা নতুন টার্ম। আউটসোর্সিংয়ের মাধ্যমে কি করছে, যে শিল্পগুলো আছে তাদের যে উৎপাদন সেটাকে খরচ কমানোর চেষ্টা করছে। কি বলছে দেখো আউটসোর্সিংটা, বলছে যেসব শিল্পে কাঁচামাল পরিবেশ বা বাজারের তুলনায় শ্রমিকের দক্ষতার গুরুত্ব বেশি, সেই শিল্পগুলিতে ব্যয় হ্রাস এবং উন্নত মানের বজায় রাখার জন্য শিল্পের অনেক কাজই বাইরের সংস্থার মাধ্যমে করিয়ে নেওয়ার যে ব্যবস্থা করা হয় তাকে আউটসোর্সিং বলে। আউটসোর্সিংয়ের মাধ্যমে যেসব কাজ করানো হয় তার মধ্যে তথ্য প্রযুক্তি, ক্রেতা পরিষেবা, কল সেন্টার সার্ভিস প্রভৃতি হচ্ছে উল্লেখযোগ্য। তাহলে এটা গেল তোমার আউটসোর্সিং। নেক্সট কি আছে দেখো, এটা গেল তাহলে তোমার শিল্প সম্পর্কে জানতে গেলে প্রাথমিক কিছু ছোট ছোট প্রশ্ন সম্পর্কে তোমাদের জানা হলো। এরপর দেখো প্রথমে যেটা জানতে হবে লৌহ ইস্পাত শিল্প। তাহলে লৌহ ইস্পাত শিল্প একটা ভারী শিল্পের মধ্যে পড়ছে, বুঝতে পারছো। তাহলে দেখো লৌহ ইস্পাত শিল্পের কাঁচামালগুলি কী কী, এটা আমাদেরকে প্রথমে জানতে হবে যে লৌহ ইস্পাত শিল্প যেটা হচ্ছে সেই শিল্পের কাঁচামালগুলি আমরা কী কী ব্যবহার করি। দেখো লৌহ শিল্পের কাঁচামালগুলি দেখো আকরিক লোহা, ঠিক আছে, আকরিক লোহা, স্পঞ্জ, লোহা, কয়লা থেকে সৃষ্ট কোক কয়লা, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, নিকেল, টাংস্টেন, ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, টিন প্রভৃতি হচ্ছে তোমার লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল। আর দেখো এখানে লৌহ ইস্পাত শিল্পের ভার হ্রাসমান অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প, অর্থাৎ 1 টন ইস্পাত প্রস্তুত করতে 4 থেকে 5 টন কাঁচামালের প্রয়োজন, পণ্য সূচক 1-এর অনেক বেশি বলে এটি খনিজ দ্রব্য উৎপাদক অঞ্চলের কাছেই কিন্তু গড়ে ওঠে। তাহলে এটা গেল তোমার লৌহ শিল্পের কাঁচামাল। এরপর দেখো পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি কী কী। আমরা ভারতের লৌহ ইস্পাত শিল্পের বন্টন দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে যত লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগ পূর্ব এবং মধ্য ভারতে তোমার কেন্দ্রীভূত হয়েছে। তার কারণটা কি, তার কারণ হচ্ছে কাঁচামালের যে প্রাপ্যতা সেটা, অর্থাৎ আমাদের যে মালভূমি অঞ্চলটা আছে সেই মালভূমি অঞ্চলটা কিন্তু আমাদের পূর্ব এবং দক্ষিণ অংশ বরাবর বিস্তৃত এবং এইখানে খনিজ সম্পদের প্রাচুর্যতার জন্য বা কাঁচামালের প্রাচুর্যতার জন্য কিন্তু কেন্দ্রীভূত হয়েছে। এটা হচ্ছে প্রধান কারণ। এবার দেখো আমি তোমাদের বইয়ে দেখি কি লেখা আছে, বলছে ভারতের অর্ধেক ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে পূর্ব এবং মধ্য ভারতে, দুর্গাপুর, বার্নপুর, কুলটি, জামশেদপুর, বোকারো, ভিলাই, রৌরকেল্লা। হ্যাঁ, লৌহ ইস্পাত ভার হ্রাসমান অবিশুদ্ধ শ্রেণী কাঁচামাল, যেহেতু 1 টন ইস্পাত প্রস্তুত করতে 4 থেকে 5 টন কাঁচামাল লাগে, তাই পরিবহন খরচ কমানোর জন্যই কাঁচামাল উৎপাদক অঞ্চলেই যেহেতু প্রয়োজনীয় সব কাঁচামাল এখানে প্রচুর মজুত আছে, শিল্প কেন্দ্র গড়ে তোলা হয়েছে। 1 নম্বর কি দেখো, আকরিক লোহা। তাহলে ঝাড়খণ্ডের সিংভূম, উড়িষ্যার ময়ূরভঞ্জ, ছত্তিশগড়ের বাইলাডিলা রয়েছে প্রচুর পরিমাণে উঁচু মানের লৌহ আকরিক সঞ্চয়। 2 নম্বর হচ্ছে কয়লা। বলছে ঝরিয়া, বোকারো, গিরিডি, তালচের প্রভৃতি প্রচুর বিটুমিনাস জাতীয় কয়লা তোলা হয়, যা থেকে কোক কয়লা প্রস্তুত করা হয়। 3 নম্বর বলছে অন্যান্য খনিজ। বলছে সংশ্লিষ্ট অঞ্চলে চুনাপাথর, ম্যাঙ্গানিজ ও ডলোমাইটের সঞ্চয় খুব বেশি। 4 নম্বর হচ্ছে জল। বলছে প্রবাহিত নদীগুলিতে তৈরি করা হয়েছে অসংখ্য জলাধার জল শিল্পে ব্যবহৃত হয়। 5 নম্বর হচ্ছে বিদ্যুৎ। বলছে স্থানীয় কয়লার উপর নির্ভর করে স্থাপিত হয়েছে বৃহদায়তন তাপবিদ্যুৎ কেন্দ্র, এনটিপিসি পরিচালিত, যেমন পত্রাতু, বোকারো প্রভৃতি। জলবিদ্যুৎ ও এখানে উৎপাদিত হয়। তাহলে মেন যে কতগুলো কারণ আছে সেগুলো এখানে তোমার লেখা হয়েছে। এবার তোমরা যেমনভাবে শিল্প স্থাপনের জন্য যেমন তোমার 2টো ভাগে ভাগ করা হয়েছে, প্রাকৃতিক অপ্রাকৃতিক, সেভাবেও কিন্তু এটাকে তোমরা লিখতে পারো। ব্যাপারটা একই, কোনো আলাদা কিছু নেই। তবে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে কাঁচামালের প্রাচুর্যতা, অর্থাৎ কাঁচামালগুলো কী কী কোথায় কোথায় পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে বর্ণনা দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এটা গেল পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ। এরপর দেখো ভারতের উল্লেখযোগ্য লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলির নাম এবং তাদের গড়ে ওঠার কারণগুলি। তাহলে দেখো যে সমস্ত লৌহ ইস্পাত শিল্পগুলি আমাদের পূর্ব এবং মধ্য ভারতে গড়ে উঠেছে সেগুলো কিন্তু কিছু সরকারি আছে, কিছু তোমার বেসরকারি আছে। তো সরকারি এবং বেসরকারি মিলিয়েই তোমাদের আলোচনাটা করতে হবে। তাহলে প্রথম দেখা আছে জামশেদপুর বা টিস্কো। এটা হচ্ছে ভারতের একটা বৃহত্তম এবং এটা একটা বেসরকারি, বলছে ভারতের দ্বিতীয় বৃহত্তম, এটা ভিলাইটা হচ্ছে সব থেকে বৃহত্তম, বলতে ভুল হলো আমার। তো জামশেদপুর দেখো টিস্কো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। বলছে ঝাড়খণ্ডের খড়কায় ও সুবর্ণরেখা নদীর সংযোগস্থলে অবস্থিত জামশেদপুর ইস্পাত কারখানাটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত কারখানা ও বৃহত্তম বেসরকারি ইস্পাত কারখানা। তাহলে এটা হচ্ছে একটা বৃহত্তম বেসরকারি ইস্পাত কারখানা। কারখানাটির বর্তমানে বার্ষিক উৎপাদন ক্ষমতা 3.40 কোটি টন। এবার দেখো এটার গড়ে ওঠার কারণগুলি কী কী আছে। প্রথমেই দেখো দিয়েছে কাঁচামাল। তাহলে
তাহলে কাঁচামালকে উড়িষ্যার গুরুমহিষানী, ময়ূরভঞ্জ, বাদাম পাহাড়, ঝাড়খণ্ডের নোয়ামুন্ডি খনির আকরিক লোহা, 2 নম্বর হচ্ছে ঝাড়খণ্ডের ঝরিয়া এবং পশ্চিম বোকারো রানীগঞ্জ এর কয়লা, 3 নম্বর হচ্ছে তোমার উড়িষ্যার গাংপুর হাতাবাড়ির চুনাপাথর ও ডলোমাইট, 4 হচ্ছে তোমার ঝাড়খণ্ডের বিভিন্ন খনির ম্যাঙ্গানিজ এবং টাংস্টেন, 2 নম্বর হচ্ছে সুবর্ণরেখা ও খড়কাই নদীর জল, 3 নম্বর হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বোকারো ও চন্দ্রপুরা তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন বিদ্যুৎ শক্তি, 4 হচ্ছে স্থানীয় শিল্পাঞ্চল এবং হুগলি শিল্পাঞ্চল, আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলের বাজারে চাহিদা, 5 হচ্ছে কলকাতা, হলদিয়া এবং পারাদ্বীপ বন্দরের নৈকট্য, 6 হচ্ছে নিকটবর্তী অঞ্চলের সুলভ এবং দক্ষ শ্রমিক, 7 হচ্ছে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলপথ এবং 33 নম্বর জাতীয় সড়কের সুবিধা, আর 8 নম্বর হচ্ছে টাটা গোষ্ঠীর অর্থ বিনিয়োগ এবং এই কারখানাটি গড়ে তুলতে সাহায্য করেছে। তাহলে এই যে তোমার পরিবেশগুলো আছে এগুলোকে তোমরা প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক দুটো ভাগে ভাগ করেও আলোচনা করতে পারো, ঠিক আছে। এরপর দেখো 2 নম্বরে কি আছে, বোকারো স্টিল লিমিটেড, বিএসএল। তাহলে বোকারো স্টিল লিমিটেডটা কোথায়, কোন নদীর তীরে আছে? প্রত্যেকটা শিল্পই কিন্তু তোমার এই শিল্পাঞ্চলে কিন্তু কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছে। তাহলে দেখো ঝাড়খণ্ড রাজ্যে দামোদর এবং বোকারো নদীর সংযোগস্থলে কয়লা খনির নিকটবর্তী অঞ্চলে অবস্থিত। বর্তমানে এই কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা হলো 46 লক্ষ মেট্রিক টন। এবার গড়ে ওঠার কারণ কি? প্রথমেই দেখো দিয়েছে কাঁচামাল। তাহলে এখানে সে একই রকম ঝাড়খণ্ড রাজ্যের সিংভূম জেলার কিরিবুবু এবং মেঘাটাবুর খনির আকরিক লোহা, ঝরিয়া এবং বোকারোর কয়লা, পালামো জেলার ভাবনাথপুর এবং মধ্যপ্রদেশের কুটেশ্বর খনির চুনাপাথর, পালামো এবং উড়িষ্যার ও ছত্তিশগড় থেকে ম্যাঙ্গানিজ, 2 নম্বর হচ্ছে ভুটানের ডলোমাইট, আর 2 নম্বর কি দামোদর নদের উপর নির্মিত তেনুঘাট জলাধার এবং দামোদর নদের জল, 3 হচ্ছে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বোকারো তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ শক্তি, 4 হচ্ছে স্থানীয় শিল্পাঞ্চলের বাজারে চাহিদা, 5 হচ্ছে কলকাতা বন্দরের নৈকট্য এবং 6 হচ্ছে তোমার সুলভ শ্রমিক, 7 হচ্ছে পূর্ব রেলপথ এবং গ্র্যান্ড ট্র্যাক রোডের মাধ্যমে পরিবহনের সুবিধা। তাহলে এটা গেল তোমার বোকারো স্টিল লিমিটেড। এরপর দেখো যেটা আছে দুর্গাপুর স্টিল লিমিটেড, যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত। তো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যেটা কলকাতা থেকে 158 কিলোমিটার দূরে পশ্চিম বর্ধমান জেলার দামোদর নদীর তীরে অবস্থিত। এই কারখানাটির 2টি শাখা, একটা হচ্ছে হিন্দুস্তান স্টিল লিমিটেড আর 2 নম্বর হচ্ছে তোমার অ্যালয় স্টিল প্ল্যান্ট। আধুনিকীকরণের পর বার্ষিক কারখানাটির উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে 22 লক্ষ মেট্রিক টন। দুর্গাপুরে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে। দুর্গাপুরকে কিন্তু ভারতের রুট বলা হয়। কেন বলা হয় সেটা পরে আলোচনা করছি। এরপর দেখো এটা গড়ে ওঠার কারণ কি? প্রথমে বলছে কাঁচামাল। তাহলে কাঁচামাল কি আছে? উড়িষ্যার ময়ূরভঞ্জ এবং ঝাড়খণ্ডের সিংভূমের আকরিক লোহা, 2 নম্বর ঝরিয়া এবং রানীগঞ্জের কয়লা, 3 নম্বর হচ্ছে উড়িষ্যার সুন্দরগড়ের ডলোমাইট এবং মিত্রপুরের চুনাপাথর, 2 হচ্ছে দেখো দামোদর নদ এবং দুর্গাপুর জলাধারের জল, 3 নম্বর হচ্ছে ডিভিসি থেকে প্রাপ্ত জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুৎ, 4 নম্বর হচ্ছে তোমার আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলের চাহিদা, 5 হচ্ছে কলকাতা বন্দরের নৈকট্য, 6 হচ্ছে নিকটবর্তী অঞ্চলের সুলভ শ্রমিক, 7 হচ্ছে পূর্ব রেলপথ, গ্র্যান্ড ট্র্যাক রোড, দুর্গাপুর রোড, দামোদর খালের মাধ্যমে পরিবহনের সুবিধা প্রভৃতি এই ইস্পাত কারখানাটি স্থাপনে সাহায্য করেছে। এরপর দেখো কি বার্নপুর কুলটি, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ইস্কো, ঠিক আছে। এই কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার, অর্থাৎ এটা হচ্ছে 158 কিলোমিটার এবং 158 কিলোমিটারের পরে সেই দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে যদি আমরা কিছুটা এগিয়ে যাই তাহলে দেখো কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে দামোদর নদীর তীরে অবস্থিত এই কারখানাটি ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা। বুঝতে পেরেছ? ভারতের প্রাচীনতম লৌহ খনি হচ্ছে তোমার রানীগঞ্জ, আর এটা হচ্ছে ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা হচ্ছে তোমার বার্নপুর কুলটি। বলছে আধুনিকীকরণের পর এই কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে তোমার 25 লক্ষ মেট্রিক টন, যেটা কিন্তু দুর্গাপুরের থেকে বেশি। বুঝতে পেরেছ? এটা ওঠার কারণটা কি? প্রথমে বলছে কাঁচামাল। দেখো ঝাড়খণ্ডের গুয়া চিরিয়া খনির আকরিক লোহা, 2 নম্বর হচ্ছে ঝাড়খণ্ডের ঝরিয়া, চাসনালা ও জিতপুর এবং পশ্চিমবঙ্গের রামনগর ও রানীগঞ্জের কয়লা। এটা গেল তোমার প্রথম। 2 নম্বর হচ্ছে উড়িষ্যার গাংপুর বিমুক্তপুরের ম্যাঙ্গানিজ এবং চুনাপাথর, আর 4 নম্বর হচ্ছে উড়িষ্যার সুন্দরগড়ের ডলোমাইট। তাহলে এতদূর গেল তোমার কাঁচামালের। এবার 2 নম্বর হচ্ছে তোমার জল, হচ্ছে দামোদরের জল, 3 নম্বর হচ্ছে দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র এবং দামোদর প্রকল্পের সুলভ বিদ্যুৎ শক্তি, 4 নম্বর হচ্ছে স্থানীয় শিল্পাঞ্চল, হুগলি শিল্পাঞ্চল, আসানসোল ও রানীগঞ্জ শিল্পাঞ্চলের বাজারে চাহিদা, 5 নম্বর হচ্ছে কলকাতা এবং হলদিয়া বন্দরের নৈকট্য, 6 নম্বর হচ্ছে নিকটবর্তী অঞ্চলের সুলভ শ্রমিক এবং 7 হচ্ছে পূর্ব রেলপথ এবং গ্র্যান্ড ট্র্যাক রোডের মাধ্যমে পরিবহনের সুবিধা। তাহলে দেখো দুর্গাপুর আর এইটার মধ্যে কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই, প্রায় একই রকম সুযোগ সুবিধাগুলো। তারপর দেখা হচ্ছে রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট। বলছে রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট ইস্পাত কারখানাটি উত্তর পশ্চিম উড়িষ্যার ব্রাহ্মণী নদীর তীরে গড়ে উঠেছে। আধুনিকীকরণের পর এর বার্ষিক উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে 126 লক্ষ মেট্রিক টন। এর গড়ে ওঠার কারণ কি? প্রথমে হচ্ছে কাঁচামাল। বলছে উড়িষ্যার সুন্দরগড়, ময়ূরভঞ্জ, কেওনঝড়ের আকরিক লোহা, 2 নম্বর হচ্ছে ঝরিয়া গিরিডির কয়লা, আর 3 নম্বর হচ্ছে উড়িষ্যার বীরমিত্রপুরের চুনাপাথর, ডলোমাইট এবং ম্যাঙ্গানিজ। এটা গেল 1 নম্বর কাঁচামাল। এবার 2 নম্বর কি আছে? ব্রাহ্মণী ও কোয়েল নদীর জল, 3
3 নম্বর হচ্ছে হীরাকুন্ড প্রকল্পে জলবিদ্যুৎ এবং রোরকেল্লার নিজস্ব তাপবিদ্যুৎ। 4 হচ্ছে হুগলি শিল্পাঞ্চলের চাহিদা। 5 হচ্ছে পারাদ্বীপ কলকাতা হলদিয়া বিশাখাপত্তনম বন্দরের নৈকট্য এবং 6 নম্বর হচ্ছে তোমার স্থানীয় সুলভ শ্রমিক এবং 7 হচ্ছে দক্ষিণ পূর্ব এবং পূর্ব রেলপথ এবং জাতীয় সড়ক পথের পরিবহন ব্যবস্থা। তাহলে এটা গেল তোমার রোরকেল্লা স্টিল প্ল্যান্ট। দেখো এগুলো কিন্তু সবই তোমরা প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক ভাগ করে যদি লেখো তাহলে কিন্তু এটা আরও সহজ হয়ে যাবে, ঠিক আছে, যেটা আমি প্রথমেই বুঝিয়ে দিয়েছি। এবং বই থেকে তোমরা শুধুমাত্র তথ্যগুলোকে নিয়ে ওটাকে লেখার চেষ্টা করতে পারো। এরপর দেখো ভিলাই, এটা হচ্ছে বৃহত্তম ভারতের ছত্তিশগড়ের দুর্গ জেলার রাজধানীর রায়পুরের 40 কিলোমিটার পশ্চিমে হাওড়া মুম্বাই রেলপথ এবং গ্রেট ইস্টার্ন হাইওয়ের উপর এটি অবস্থিত। ভিলাইয়ের বার্ষিক উৎপাদন ক্ষমতা 210 লক্ষ মেট্রিক টন। ভিলাই লৌহ ইস্পাত কারখানাটি প্রধানত লোহাকড়ি খনির নিকটবর্তী অঞ্চলে অবস্থিত। এটা গড়ে ওঠার কারণ কি বলছে, কাঁচামাল প্রথমে কি দাল্লি রাজহারা এবং বাইলাডিলা অঞ্চলের আকরিক লোহা। 2 হচ্ছে রানীগঞ্জ বোকারো এবং ঝরিয়ার কয়লা। 3 নম্বর হচ্ছে মহারাষ্ট্রের ভান্ডারা এবং বালাঘাটের ম্যাঙ্গানিজ এবং 4 নম্বর হচ্ছে ছত্তিশগড়ের বিলাসপুর এবং নন্দিনী নদী থেকে চুনাপাথর ও ডলোমাইট। তাহলে এত দূর হলো কাঁচামাল। এবার 2 নম্বর দেখো দিয়েছে মহানদী ও তার উপনদী তেন্ডুলা জলাধারের জল। 3 হচ্ছে কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র ও নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র। 4 নম্বর হচ্ছে হুগলি শিল্পাঞ্চলের চাহিদা। 5 হচ্ছে পারাদ্বীপ বিশাখাপত্তনম ও কলকাতা বন্দরের নৈকট্য। 6 হচ্ছে দক্ষিণ পূর্ব রেলপথের সুলভ পরিবহন। 7 হচ্ছে সুলভ শ্রমিকের যোগান এই শিল্পাঞ্চল স্থাপনে সহায়তা করেছে। তাহলে এটা গেল তোমার ভিলাই। এরপর দেখো বিশাখাপত্তনম স্টিল প্রজেক্ট ভিএসপি, এটা কোথায়, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনমের নিকটবর্তী বালাচের ভূতে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় গড়ে ওঠা এই কারখানাটি প্রধানত জলবিদ্যুতের সাহায্যে উচ্চমানের ইস্পাত তৈরি করে। এটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত একমাত্র লৌহ ইস্পাত কারখানা। এই কারখানায় ভারতের বৃহত্তম বাস্ট ফার্নেস অবস্থিত। 2022-23 সালে এই কারখানাটি বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় 73 লক্ষ মেট্রিক টন। ঠিক আছে, গড়ে ওঠার কারণ কি বলছে, কাঁচামাল অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা, কুর্নালা, নেল্লোর, গুন্টুর, বাস্তার ও ছত্তিশগড়ের বাইলাডিলা লোহা করিক। 2 নম্বর হচ্ছে অন্ধ্রপ্রদেশের সিঙ্গারেনি, ঝাড়খণ্ডের রাজরাপ্পা, উড়িষ্যার তালচেরের কয়লা। 3 নম্বর হচ্ছে অন্ধ্রপ্রদেশের জাগিয়াস বেটার চুনাপাথর। 4 নম্বর হচ্ছে উড়িষ্যার গাংপুর, কোরাপুর, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও কুর্নুলের ম্যাঙ্গানিজ। 5 হচ্ছে অন্ধ্রপ্রদেশের খাম্মাম এবং উড়িষ্যা বিরমিত্রপুরের ডলোমাইট। এত গেল 1 নম্বর অর্থাৎ কাঁচামাল। এরপরে কি 2 নম্বর হচ্ছে গোদাবরী নদীর জল। 3 নম্বর হচ্ছে রামগুন্ডাম, বিজয়ওয়াড়া, কোলাগুদেম এর তাপবিদ্যুৎ। আর 4 নম্বর হচ্ছে কলকাতা শিল্পাঞ্চলের চাহিদা। 5 হচ্ছে পারাদ্বীপ বিশাখাপত্তনম ও কলকাতা বন্দরের সান্নিধ্য। 6 হচ্ছে দক্ষিণ পূর্ব রেলপথ এবং সড়ক পথে পরিবহনের সুবিধা। তাহলে এত দূর গেল তোমার বিশাখাপত্তনম। এরপর দেখো 8 নম্বর বা সর্বশেষ হচ্ছে বিশ্বেশ্বরায়া আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড বিএসএল। কারখানাটি কর্ণাটকের ভদ্রাবতীতে অবস্থিত। 2022-23 সালে এই কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় 2,16,000 মেট্রিক টন। এখানে গড়ে ওঠার কারণ কি বলছে, কাঁচামাল বলছে বাবাবুদান পাহাড়ের আকরিক লোহা, নিকটস্থ বনভূমির কাঠ কয়লা এবং 3 নম্বর হচ্ছে ভান্ডিগুন্ডার চুনাপাথর। 2 হচ্ছে ভদ্রাবতী নদী এবং তুঙ্গভদ্রার জল। 3 নম্বর হচ্ছে তুঙ্গভদ্রা প্রকল্পের জলবিদ্যুৎ শক্তি। 4 নম্বর হচ্ছে বেঙ্গালুরু শিল্পাঞ্চলের চাহিদা এবং 5 হচ্ছে নিউ ম্যাঙ্গালোর, মারমাগাঁও ও বিশাখাপত্তনম বন্দরের নৈকট্য এবং 6 হচ্ছে দক্ষিণ পূর্ব রেলপথ ও সড়ক পথে পরিবহনের সুবিধা। তাহলে এই গেল তোমার আকরিক লৌহ ইস্পাত শিল্পাঞ্চলগুলির বর্ণনা। এরপর দেখো যেটা আছে কিছু কিছু ছোট প্রশ্ন তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। আচ্ছা, আরেকটা কথা আমি তোমাদের বলে রাখি, এতগুলো শিল্পাঞ্চল কিন্তু একসঙ্গে তোমাদের আসবে না, হয়তো নির্দিষ্ট কিছু, যেমন দুর্গাপুর দিতে পারে, ভিলাই দিতে পারে, বার্নপুর দিতে পারে। তবে তোমাদের প্রত্যেকটাই জানতে হবে। আর লেখার সুবিধার জন্য তোমার এই প্রাকৃতিক অপ্রাকৃতিক ভাগ করে লেখার মানে চেষ্টা করবে, তাহলে কী হবে, তোমাদের মনে রাখতে সুবিধা হবে এবং কোনো অসুবিধা হবে না। এরপর দেখো যেটা আছে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, এটা তোমরা যখন দুর্গাপুর শিল্পাঞ্চল পড়ছিলাম তখনই কিন্তু বলা হয়েছিল, কিন্তু কেন বলা হয় এটা তোমার আমাদেরকে বড় যদি 3 নম্বরের প্রশ্ন আসে তখন কিন্তু এটা লিখতে হবে। তাহলে দেখো কেন বলা হয়, বলছে জার্মানির রাইন নদীর ডান তীরের একটি উপনদীর নাম হচ্ছে রুর। ঠিক আছে, রুর উপত্যকায় উন্নত মানের কয়লা পাওয়া যায়। এই কয়লা খনিকে কেন্দ্র করে রুর উপত্যকা ও তার নিকটবর্তী অঞ্চলে বড় বড় লৌহ ইস্পাত, ভারী যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য উৎপাদন প্রভৃতি কারখানা গড়ে উঠেছে। এই সমগ্র অঞ্চলটি রুর শিল্পাঞ্চল নামে পরিচিত। ভারতেও একই রকমভাবে দামোদর উপত্যকার নিকটবর্তী রানীগঞ্জ, অন্ডাল, দিশেরগড় প্রভৃতি কয়লা খনিকে কেন্দ্র করে দুর্গাপুরে লৌহ ইস্পাত কারখানা, ভারী যন্ত্রপাতি নির্মাণ, রাসায়নিক সার প্রভৃতি কারখানা নির্মাণ হয়েছে। এই জন্য
জন্য দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। ঠিক আছে, তাহলে এই জন্য কিন্তু দুর্গাপুরকে ভারতের রুট বলা হচ্ছে। এরপর দেখো কতগুলো টিকা আসতে পারে। যেমন প্রথম যেটা দেওয়া হয়েছে সেল, তাহলে দেখো সেল হচ্ছে স্টিল ইন্ডিয়া লিমিটেড। স্টিল ইন্ডিয়া লিমিটেডকে এক কথায় সেল বলা হয়। তাহলে সেলটা কি দুর্গাপুরেরই একটা তোমার একটা সংস্থা। দেখো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড হলো একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা যা ভারতে সরকারি উদ্যোগে গড়ে ওঠা লৌহ এবং ইস্পাত কারখানাগুলি পরিচালনা করে। অধীনস্থ শিল্পকেন্দ্র কি? সেল এর অধীনে থাকা বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা কেন্দ্রগুলি হলো ভিলাই, দুর্গাপুর, বার্নপুর, কুলটি, রৌরকেল্লা, বোকারো এবং শঙ্কর ইস্পাত কেন্দ্রগুলি হলো দুর্গাপুর, ভদ্রাবতী ও সালেম। সেলের সদর দপ্তর দিল্লিতে অবস্থিত। বুঝতে পেরেছ? সেলের সদর দপ্তর হচ্ছে দিল্লি। এরপর কি আছে? সেলের পরে টিএসএল। তাহলে টিএসএলটা কি? টিএসএলটা সম্পর্কে আমাদেরকে বলতে হবে। টিএসএল দেখো, যার পূর্ব নাম ছিল টিস্কো। দেখো টিএসএল এর পুরো কথাটি হচ্ছে টাটা স্টিল লিমিটেড। আগে এই সংস্থাটি টিস্কো নামে পরিচিত ছিল। জামশেদজি টাটার উদ্যোগে ঝাড়খণ্ডের সিংভূম জেলায় সুবর্ণরেখা এবং খড়খাই নদীর মিলনস্থলে 1907 সালে এই কারখানাটি স্থাপিত হয়। এটি ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কারখানা। ঠিক আছে, টিএসএল, টাটা স্টিল লিমিটেড। এরপর দেখো কি আছে, সকল শিল্পের মূল স্তম্ভ কোন শিল্পকে বলা হয়? তাহলে সকল শিল্পের মূল স্তম্ভ তোমার বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে লৌহ ইস্পাত শিল্প থেকে কিন্তু অন্যান্য শিল্পের যন্ত্রাংশ তৈরি হয় বা মূল বলা হয়। তাহলে সকল শিল্পের মূল স্তম্ভ বলা হয় তোমার লৌহ ইস্পাত শিল্পকে। এরপর দেখো কি আছে, বলছে ভারতের বৃহত্তম এবং বেসরকারি ইস্পাত কেন্দ্র কোনটি? তাহলে ভারতের জামশেদজি টাটা স্টিল, এই দেখো জামশেদপুরের টাটা স্টিল ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্র এটা। এবং সরকারি ইস্পাত কেন্দ্রগুলির মধ্যে ভিলাই হচ্ছে ভারতের বৃহত্তম। সরকারির মধ্যে ভিলাই আর বেসরকারির মধ্যে হচ্ছে তোমার এই জামশেদজি টাটা স্টিল। এরপর দেখো আছে সরকারি কেন্দ্রগুলোর মধ্যে ভারতের বৃহত্তম হচ্ছে ভিলাই। এরপর দেখো যেটা রয়েছে মিনি স্টিল প্ল্যান্ট এর ধারণা দাও। মিনি স্টিল প্ল্যান্ট এগুলো কি হয় তোমার? আমরা যে ধরো যে বাড়ি করার যে রড কিনি, সেখানে কি হয়, কিছু রড দেখবে লোকাল বলা হয় আর কিছু রড যেগুলো ব্র্যান্ডেড হয়। তো যে লোকাল যেটাকে বলছে সেগুলো কিন্তু এই মিনি স্টিল প্ল্যান্ট থেকে তৈরি হয়। তাহলে যে মিনি স্টিল প্ল্যান্টটা কি? দেখো মিনি স্টিল প্ল্যান্ট বলছে যেসব লৌহ ইস্পাত কারখানায় বার্ষিক উৎপাদন ক্ষমতা 10 লক্ষ টনের কম এবং বৈদ্যুতিক চুল্লি এর সাহায্যে স্পঞ্জ আয়রন ও স্ক্র্যাপড আয়রন থেকে ইস্পাত উৎপাদন করা হয়, সেই সব কারখানাকে মিনি স্টিল প্ল্যান্ট বলা হয়। বর্তমানে ভারতে প্রায় 650টি মিনি স্টিল প্ল্যান্ট রয়েছে। ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ মিনি স্টিল প্ল্যান্ট হলো পশ্চিমবঙ্গের হাওড়ার কাছে অবস্থিত ন্যাশনাল আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, 2 নম্বর হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত অন্ধ্র স্টিল কর্পোরেশন লিমিটেড, মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত মুকুন্দ লিমিটেড প্রভৃতি। এটা গেল তোমার মিনি স্টিল প্ল্যান্ট। এরপর দেখো কি আছে, বস্ত্র শিল্প। তাহলে লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে এতগুলো প্রশ্ন আমাদের করতে হবে। এরপর দেখো বস্ত্র শিল্পে প্রথমে আমাদের কি করতে হচ্ছে, যে অস্থাণু শিল্প কাকে বলে? তাহলে অস্থাণু শিল্প কোন জিনিসটাকে বলছে? দেখো মানে যে শিল্পটা তোমার স্থায়িত্ব সম্পর্কে উদাসীন, তাকে অস্থাণু শিল্প বলছে। যেমন বস্ত্র বয়ন শিল্প। তাহলে দেখো বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্পে কাঁচামাল এবং উৎপাদিত দ্রব্যের ওজন একই থাকে, অর্থাৎ পণ্যসূচক 1 বলে এই প্রকার শিল্প কাঁচামাল উৎপাদিত স্থান, বাজার বা যে কোনো স্থানে গড়ে উঠতে পারে। এই প্রকার শিল্পই হলো অস্থাণু শিল্প। উদাহরণ কি? কার্পাস বয়ন শিল্প, পশম বয়ন শিল্প প্রভৃতি হচ্ছে অস্থাণু শিল্প। নেক্সট কি আছে দেখো, কোথায় ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়? আমাদের হাওড়ার ঘুষুড়িতে বা কলকাতার ঘুষুড়িতে। দেখো ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় হাওড়ার ঘুষুড়িতে। তাহলে প্রথম এটা ইংরেজ সরকার স্থাপনা করেছিলেন। তারপর দেখো ভারতের কার্পাস বয়ন শিল্পের বন্টন আলোচনা করো। তাহলে আমাদের দেখো ভারতের কার্পাস বয়ন শিল্প যে আছে, সেই কার্পাস বয়ন শিল্প কোথায় কোথায় আছে এগুলো খুব বেশি বড় করে তোমাদের জানার প্রয়োজন নেই। শুধুমাত্র কার্পাস বয়ন শিল্প কেন্দ্রগুলি সম্পর্কে তোমাদের কয়েকটা কথা লিখলেই হবে। যেমন দেখো এখানে বলছি, কার্পাস বয়ন শিল্প তোমার কার্পাস বয়ন শিল্প যেটা আছে বিভিন্ন কারণে তাদের অবস্থান সম্পর্কে তারা উদাসীন এবং যে যে জায়গায় গড়ে উঠেছে সেটা দেখো আমরা 5টি ভাগে এটাকে ভাগ করতে পারছি। একটা হচ্ছে পশ্চিমাঞ্চল, একটা হচ্ছে দক্ষিণাঞ্চল, একটা উত্তরাঞ্চল, একটা পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চল। এই 5টি ভাগে আমরা ভাগ করে কিন্তু এটাকে আলোচনা করতে পারি। এর পশ্চিমাঞ্চলে সব থেকে বেশি আছে। প্রথম এটার উপরে একটা প্রশ্নও আসে যে ভারতের পশ্চিমাঞ্চলে কেন কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীভূত হয়েছে, বা আহমেদাবাদকে ভারতের
ম্যানচেস্টার বলা হয় কেন, এগুলো দেখো পশ্চিমাঞ্চল। তাহলে দেখো বলছে পশ্চিম ভারতের আরব সাগরের তীরবর্তী মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য দুটি এই অঞ্চলের অন্তর্গত। মহারাষ্ট্র কি বলছে, বর্তমানে মহারাষ্ট্রের প্রায় 110টি কাপড়ের কল আছে। এই রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্ত্র শিল্পকেন্দ্রগুলি হলো পুনে, নাগপুর, সোলাপুর, অ্যাকোলা এবং জলগাঁও। 2 নম্বর হচ্ছে গুজরাট। বলছে গুজরাটের আহমেদাবাদ শহরের বস্ত্রবয়ন শিল্প এতই উন্নত যে এর সঙ্গে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের বস্ত্রশিল্পের তুলনা করা যায়, তাই আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। গুজরাটের অন্যান্য উল্লেখযোগ্য বস্ত্রশিল্পগুলি হলো সুরাট, ব্রোচ, বরোদা, ভবনগর এবং রাজকোট। তাহলে এটা গেল তোমার পশ্চিমাঞ্চল। এরপর আমাদের দক্ষিণাঞ্চলে কোথায় কোথায় আছে, দক্ষিণাঞ্চলে দেখো তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্ণাটক, গোয়া এবং পুদুচেরি রাজ্য এই অন্তর্গত। কাপড় কলের সংখ্যার বিচারে তামিলনাড়ু রাজ্যে ভারতের প্রথম স্থান অধিকার করে। বর্তমানে এই রাজ্যে কম বেশি 893টি কাপড়ের কল আছে। এই রাজ্যের কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। তাহলে ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কিন্তু কোয়েম্বাটুরকে। দক্ষিণাঞ্চলের প্রধান বস্ত্র শিল্পকেন্দ্র এছাড়া মাদুরাই, তিরুনেলভেলি ও সালেম এই রাজ্যের উল্লেখযোগ্য বস্ত্র শিল্পকেন্দ্র। এবার দক্ষিণাঞ্চলের বস্ত্র শিল্পকেন্দ্র দেখো কেরলের ত্রিবান্দ্রম, ত্রিচুর, কুইলন, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া, গুন্টুর এবং হায়দ্রাবাদ, কর্ণাটকের বেঙ্গালুরু, হুগলি, গোয়া এবং পুদুচেরি দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য বস্ত্রবয়ন শিল্পকেন্দ্র তোমার গড়ে উঠেছে। এরপর দেখো এগুলো গড়ে ওঠার কারণও তোমাদের এখানে দেওয়া হয়েছে। প্রথমে কী আছে, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু রাজ্যের তুলো। 2 নম্বর হচ্ছে উপকূলীয় আর্দ্র জলবায়ু। 3 হচ্ছে এন্নোর, নিয়েভেলি, সালেম, বেল্লারি প্রভৃতি তাপবিদ্যুৎ, সরাবতী এবং মেত্তুর, পাকারা, নাগার্জুন সাগর প্রভৃতি কেন্দ্রে জলবিদ্যুৎ। 4 নম্বর হচ্ছে দক্ষিণ এবং দক্ষিণ মধ্য রেলপথ। 4, 8, 4, 7, 13, 17, 47, 49 এবং নম্বর জাতীয় সড়কের অবস্থান। 5 নম্বর হচ্ছে চেন্নাই, কোচি এবং বিশাখাপত্তনম বন্দরের নৈকট্য। 6 নম্বর হচ্ছে স্থানীয় সুলভ শ্রমিক এবং 7 হচ্ছে পর্যাপ্ত মূলধনের যোগান প্রভৃতি কারণের জন্য ভারতের দক্ষিণাঞ্চলে কার্পাস বয়ন শিল্প কেন্দ্রগুলি গড়ে উঠেছে। এরপর দেখো উত্তরাঞ্চলে কোথায় কোথায়, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, রাজস্থান, রাজস্থানের পূর্বাংশ উত্তরাঞ্চলের অন্তর্গত। উত্তরপ্রদেশের কানপুর এটা হচ্ছে উত্তর ভারতের ম্যানচেস্টার, ঠিক আছে। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে তোমার কোয়েম্বাটুর, আর উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কানপুর। আলিগড়, আরা ও মোরাদাবাদ, পাঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা, হরিয়ানার হিসার ও ভিওয়ানি, দিল্লিতে বস্ত্রবয়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। গড়ে ওঠার কারণ কি, পাঞ্জাব এবং হরিয়ানা, রাজস্থানের কাঁচামাল তুলোর সুলভ যোগান। 2 নম্বর হচ্ছে ভাকরা নাঙ্গাল বাঁধ থেকে উৎপন্ন জলবিদ্যুৎ শক্তি এবং এবং উত্তর রেলপথ 1, 2, 8, 10, 15 নম্বর জাতীয় সড়কের অবস্থান এবং স্থানীয় সুলভ শ্রমিক এবং বাজারের চাহিদা। এবং পূর্বাঞ্চলে দেখো পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম এই অঞ্চলের অন্তর্গত। প্রধানত কলকাতাকে কেন্দ্র করেই বস্ত্রবয়ন শিল্প গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের কলকাতার সন্নিহিত বেলঘড়িয়া, পানিহাটি, শ্যামনগর, সালকিয়া, শ্রীরামপুর, উলুবেড়িয়া, ফুলেশ্বর, ঘুষুড়ি প্রভৃতি স্থানে বস্ত্রশিল্প কেন্দ্রগুলি অবস্থিত। এর অবস্থানের কারণ কি হচ্ছে, ব্যান্ডেল, টিটাগড় কেন্দ্র থেকে উৎপন্ন তাপবিদ্যুৎ, পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলপথ এবং 2, 4, 5, 6, 31, 42 নম্বর জাতীয় সড়কের সুবিধা। 3 নম্বর হচ্ছে স্থানীয় সুলভ এবং দক্ষ শ্রমিক এবং 4 নম্বর হচ্ছে কলকাতা হলদিয়া বন্দরের নৈকট্য। 5 নম্বর হচ্ছে বাজারে বিপুল চাহিদা। আর মধ্যাঞ্চল কি, মধ্য ভারতের মধ্যপ্রদেশ এই অঞ্চলের অন্তর্গত। মধ্যপ্রদেশ রাজ্যের গোয়ালিয়র, ভোপাল এবং ইন্দোর উল্লেখযোগ্য বস্ত্র শিল্প কেন্দ্র। তাহলে এটা তোমার ভারতের বস্ত্রবয়ন শিল্প কেন্দ্রের তোমার বর্ণনা। এরপর দেখো কি আছে, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। তাহলে এটা আলোচনা করাই হলো। ভারতের ম্যানচেস্টার বলছে তোমার আহমেদাবাদকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলছে কোয়েম্বাটুরকে, উত্তর ভারতের ম্যানচেস্টার বলছে তোমার কানপুরকে, ঠিক আছে। এবার দেখো এই প্রশ্নটা যে পশ্চিম ভারতে বস্ত্রবয়ন শিল্পের কেন্দ্রীয় হওয়ার কারণগুলি লেখো। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা বিভিন্নভাবে আসে। প্রথমে এরকমভাবে আসে, অথবা দেখো এরকম আসতে পারে মুম্বাই এবং আহমেদাবাদ অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় হওয়ার কারণ কি, অথবা বলতে পারে পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবনের কারণ কি। তাহলে এই 3টে রকমভাবে তোমার এই প্রশ্নটা আসে এবং এটাই হচ্ছে তোমার কার্পাস বয়ন শিল্পের সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে দেখো কি বলছে, কারণগুলি কী বলছে, ভারতের পশ্চিমাঞ্চলে বা পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে বিশেষত মহারাষ্ট্র, মুম্বাই, পুনে, নাগপুর, সোলাপুর, আকোলা এবং জলগাঁও এবং গুজরাটের আহমেদাবাদে সুরাত, ভারুচ, ভদোদরা, রাজকোট প্রভৃতি স্থানে অসংখ্য কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। দেশের পশ্চিমাঞ্চলে এই কার্পাস বয়ন শিল্পকেন্দ্রগুলির অবস্থানের কারণগুলি হলো, প্রথম যেটা কি আছে, শ্রেষ্ঠ তুলো উৎপাদক অঞ্চল, অর্থাৎ এখানে যে রেগুড় মৃত্তিকা পাওয়া যায়। দেখো কার্পাস মহারাষ্ট্র, গুজরাটের ঔরঙ্গাবাদ মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল হলো দেশের অন্যতম শ্রেষ্ঠ তুলো উৎপাদক অঞ্চল।
ফলে এখানে এই শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল তুলো সুলভে পাওয়া যায়। 2 নম্বর কী আছে, আর্দ্র জলবায়ু। বলছে আরব সাগর সংলগ্ন মহারাষ্ট্র ও গুজরাটের জলবায়ু আর্দ্র, যা সুতো কাটার পক্ষে বিশেষ উপযোগী। 3 নম্বর কী আছে, সুলভ জলবিদ্যুৎ। বলছে উকাই ও কাদানা, এটা গুজরাটের, ভিবপুরি হচ্ছে খোপালি এবং কয়না মহারাষ্ট্র জলবিদ্যুৎ কেন্দ্র, এবং ট্রম্বে ও নাসিক মহারাষ্ট্র তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সুলভে জলবিদ্যুৎ শক্তি এই শিল্পের স্থাপনে সহায়ক হয়েছে। তারপরে কি আছে, বন্দরের সান্নিধ্য। বলছে ভারতের 3টি প্রধান বন্দর মুম্বাই, কান্ডালা, জওহরলাল নেহরু বন্দর এবং অন্যান্য অপ্রধান বন্দর সুরাত, পোরবন্দর প্রভৃতি এই অঞ্চলে অবস্থিত। এর ফলে এই শিল্পে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং উন্নত মানের তুলো আমদানি এবং কার্পাস বস্ত্র রপ্তানির ক্ষেত্রে বিশেষ সুবিধা হয়। আর উন্নত পরিবহন ব্যবস্থা। বলছে পশ্চিম, মধ্য এবং কোঙ্কণ রেলপথ এবং 47, 48, 64, 160 নম্বর জাতীয় রাজপথ এই অঞ্চলের ওপর দিয়ে প্রসারিত হওয়ায় এখানকার পরিবহন ব্যবস্থা উন্নত। আর অন্যান্য কারণের মধ্যে কি আছে, পর্যাপ্ত মূলধন বিনিয়োগ, সুলভ শ্রমিক, শিল্প বিকাশের উপযুক্ত পরিকাঠামো এবং বিপুল চাহিদা, এগুলো হচ্ছে তোমার কারণ ভারতের পশ্চিম অঞ্চলে কার্পাস বহন শিল্পের কেন্দ্রীভবনের। এরপরে দেখো আমাদের কি আলোচনা করতে হবে, ইঞ্জিনিয়ারিং শিল্প। তাহলে ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প কাকে বলে, এই দুটোভাবেই কিন্তু প্রশ্নটা আসে, ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প। তাহলে দেখো ইঞ্জিনিয়ারিং বা পূর্ত শিল্প কোনটাকে বলছে, বলছে ইঞ্জিনিয়ারিং শিল্প বা পূর্ত শিল্প। দেখো এখানে ইঞ্জিনিয়ারিং মানে যেগুলো তোমার অন্য শিল্পের যন্ত্রপাতি নির্মাণ করে সেগুলোই হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং শিল্প। এবং যে শিল্পে কাঁচামাল হিসাবে বিভিন্ন প্রকার ধাতু, বিশেষত লৌহ ইস্পাত দিয়ে নানা ধরনের যন্ত্রপাতি তৈরি করা হয়, সেই শিল্পকে কিন্তু ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। উদাহরণ হচ্ছে যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ নির্ভর শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প প্রভৃতি। ইঞ্জিনিয়ারিং শিল্প 2 প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প আর 2 নম্বর হচ্ছে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। এর মধ্যে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কোনটাকে বলছে দেখো তো, যে ইঞ্জিনিয়ারিং শিল্পে বৃহদায়তন শিল্পের জন্য প্রয়োজনীয় বড় এবং ভারী যন্ত্রপাতি, ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি, কৃষি এবং খনিতে ব্যবহৃত বড় যন্ত্রপাতি, বিভিন্ন প্রকার যানবাহন ইত্যাদি প্রস্তুত করা হয়, সেই সব শিল্পকে ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। উদাহরণ হচ্ছে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। তাহলে এটা গেল তোমার ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প। আর হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প কোনটাকে বলছে দেখো, যেসব ইঞ্জিনিয়ারিং শিল্পে অন্যান্য শিল্পের জন্য প্রয়োজনীয় ছোট ছোট যন্ত্রাংশ তৈরি করা হয় এবং বিভিন্ন বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্স ভোগ্যপণ্য প্রস্তুত করা হয়, সেই সব শিল্পকে হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। উদাহরণ হচ্ছে যেমন ক্যামেরা, রেডিও, টেলিভিশন, টাইপরাইটার, ঘড়ি, বৈদ্যুতিক পাখা প্রভৃতি শিল্পে উৎপাদিত দ্রব্য। তাহলে এটা গেল তোমার ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প এবং হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। এরপর দেখো আছে ভারতের বৃহত্তম এবং বিশ্বের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র কোনটি, এটা হচ্ছে তোমার গুজরাটের জামনগর, রিলায়েন্স দ্বারা পরিচালিত গুজরাটের জামনগর হচ্ছে তোমার ভারত তথা বিশ্বের একটা বড় পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র। এরপরে কি আছে দেখো, বলছে উদীয়মান শিল্প বা আধুনিক শিল্প দানব কাকে বলছে। উদীয়মান শিল্প এবং আধুনিক শিল্প দানব বলে তোমার পেট্রোরসায়ন শিল্পকে। কেন বলছে, তার কারণ হচ্ছে দেখো উদীয়মান শিল্প এবং ভারতে যেহেতু প্রথম তোমার গড়ে উঠছে, তাই একে উদীয়মান শিল্প বলছে। গুরুত্বের বিচারে পেট্রোরসায়ন শিল্পের স্থান উঁচু সারিতে। শিল্পজাত দ্রব্যের চাহিদা হু করে বাড়ছে বলে গড়ে উঠেছে অসংখ্য পেট্রোকেমিক্যাল হাব। এর ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, তাই এটি উদীয়মান শিল্প। আধুনিক শিল্প দানব কেন বলছে, খনিজ তেল শোধনাগারের নিকট অসংখ্য অনুসারী শিল্পের মাধ্যমে বিশাল অঞ্চল জুড়ে বৃহৎভাবে অসংখ্য শিল্পের বিকাশ, যেমন পেট্রোকেমিক্যাল হাব, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স একসাথে হয় বলে এটি আধুনিক শিল্প দানব। আর তাহলে উদীয়মান শিল্প এবং আধুনিক শিল্প দানব দুটো কিন্তু হয়ে গেল শিল্প দানব। এরপর কি আছে, ভারতের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রগুলি বেশিরভাগ বন্দরের কাছে গড়ে উঠেছে কেন। তাহলে দেখো আমাদের যে সমস্ত ভারতের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগই তোমার বন্দরের কাছে গড়ে উঠেছে। কেন গড়ে উঠেছে দেখো, পেট্রোরসায়ন শিল্প বা খনিজ তেলের উপজাত দ্রব্য ন্যাপথা সহ অন্যান্য কয়েকটি কাঁচামালের উপর ভিত্তি করে খনিজ তেল শোধনাগারের কাছাকাছি পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে। তবে ভারত পেট্রোলিয়াম বা খনিজ তেল উত্তোলনের স্বয়ংভর নয়। প্রতি বছর দেশের মোট চাহিদার প্রায় 83% পেট্রোলিয়াম বিভিন্ন দেশ থেকে জলপথে বন্দরের মাধ্যমে আমদানি করা হয়। যেহেতু দেশের অভ্যন্তরে খনিজ তেল শোধনাগার গড়ে উঠলে আমদানিকৃত খনিজ তেলের বন্দর থেকে দেশের অভ্যন্তরে পাঠানোর জন্য অতিরিক্ত পরিবহন ব্যয় হবে।
তাই দেশের বেশিরভাগ খনিজ তেল শোধনাগার এবং পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রগুলি বন্দরের কাছে গড়ে উঠেছে হয়েছে। এরপর দেখো কি আছে, এটা হয়ে গেল তোমার বন্দরের কাছে গড়ে উঠেছে কেন। এরপর দেখো পশ্চিম ভারতে অসংখ্য পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে কেন। তাহলে পশ্চিম ভারতে কিন্তু আমাদের ভারতের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রগুলো যদি বন্টন দেখতে যাই তাহলে কিন্তু দেখতে পাবো যে ভারতের পশ্চিমাঞ্চলে কিন্তু বেশি গড়ে উঠেছে। তার কারণটা কি? তার কারণ দেখো, প্রথমে হচ্ছে কাঁচামাল। তাহলে মহারাষ্ট্র এবং গুজরাটের খনিজ তেল প্রাকৃতিক গ্যাস উত্তোলনে সমৃদ্ধ উত্তোলিত খনিজ তেল ও আমদানি করা খনিজ তেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছে 5টি খনিজ তেল শোধনাগার, ট্রম্বে 2টি, কয়ালি, ভাদিনগর এবং জামনগর। এই খনিজ তেল শোধনাগারগুলি থেকে প্রয়োজনীয় কাঁচামাল পাওয়া যায়। 2 নম্বর কি, বন্দর হচ্ছে মুম্বাই, নভসেবা, কান্দালা, মুন্দ্রা বন্দর দিয়ে খনিজ তেল এবং কাঁচামাল আমদানি ও শিল্পজাত দ্রব্য রপ্তানির সুবিধা রয়েছে। 3 নম্বর হচ্ছে পরিকাঠামো, বলছে শিল্প স্থাপনে বিদ্যুৎ এবং সড়ক এবং রেলপথ, জলের সরবরাহ এখানে উন্নত। 4 নম্বর হচ্ছে উদ্যোগপতি, বলছে রিলায়েন্স, মফতলাল প্রভৃতি শিল্পগোষ্ঠী এই শিল্পে এখানে মূলধন বিনিয়োগ করে। এবং 5 নম্বর হচ্ছে চাহিদা, সারা ভারত জুড়ে পেট্রোরসায়ন শিল্পজাত দ্রব্যের চাহিদা হু হু করে বাড়ছে। তাহলে এটা গেল তোমার পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ। এরপর দেখো আছে পশ্চিমবঙ্গ। এবার দেখো ভারতের উল্লেখযোগ্য পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রগুলি নাম লেখো। তাহলে আমাদের ভারতের যে পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য কী কী আছে সেগুলো তোমার এখানে বলতে হবে। তাহলে দেখো পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রগুলি সব থেকে বেশি আছে তোমার গুজরাট, যেটা জামনগর ভারতের বৃহত্তম হচ্ছে গুজরাট। দেখো ইন্ডিয়ান পেট্রোকেমিক্যাল কর্পোরেশন, রিলায়েন্স পেট্রোকেমিক্যালস, হ্যাঁ, এটা জামনগরে অবস্থিত, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র এবং ভাদোদরা। এবারে মহারাষ্ট্রে আছে তোমার ইউনিয়ন কার্বন ইন্ডিয়া লিমিটেড, ন্যাশনাল অর্গানিক কেমিক্যাল, ট্রম্বে, থানে, বেলাপুর। পশ্চিমবঙ্গে আছে হলদিয়া পেট্রোকেমিক্যালস, এটা হলদিয়ায় অবস্থিত। অসমের আছে বঙ্গাইগাঁও পেট্রোকেমিক্যালস, এটা বঙ্গাইগাঁয়ে অবস্থিত। তামিলনাড়ুর হচ্ছে হার্ডিলিয়া কেমিক্যালস, এটা চেন্নাইয়ে অবস্থিত। এছাড়াও মহারাষ্ট্রের নাগোথানে, তামিলনাড়ু রাজ্যের চেম্বুর, গুজরাট রাজ্যের ভদোদরা, কয়ালি, দাহেজ, হাজিরা, গান্ধার, কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোর, উত্তরপ্রদেশের আউরিয়া, পানিপথ, তুতিকোরিন প্রভৃতি স্থানে পেট্রোকেমিক্যাল শিল্প গড়ে উঠেছে। এটা তোমার ম্যাপের উপরে এখানে কিন্তু তোমরা অবস্থানগুলো অবশ্যই দেখে নেবে। এরপর দেখো কি আছে, পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে। এবার ভারতের উল্লেখযোগ্য শিল্পকেন্দ্রের নাম লেখা। পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামালগুলি কী কী? তাহলে দেখো আমাদের যে পেট্রোরসায়ন শিল্প আছে, ঠিক যেমন আমরা লোহা কোক শিল্পের কাঁচামালগুলো সম্পর্কে জানলাম, পেট্রোকেমিক্যাল শিল্পের কাঁচামালগুলি তো আমাদের কী কী আছে দেখো। পেট্রোকেমিক্যাল শিল্প কিন্তু যে তো হয় সেই শিল্পকেন্দ্রের কাঁচামালগুলির মধ্যে প্রধান হচ্ছে ন্যাপথা, বুঝতে পেরেছো? খনিজ তেল, এটা কিন্তু শর্ট প্রশ্ন অনেক সময় আসে। খনিজ তেল শোধনকালে প্রাপ্ত উপজাত দ্রব্য ন্যাপথা, প্রপিলিন, ইথিলিন, মিথেন এবং প্রাকৃতিক গ্যাস এই শিল্পের উপাদান। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কাঁচামাল। আর কী কী উৎপাদিত হয়, যেমন কৃত্রিম তন্তু, প্লাস্টিক, পলিমার, পলিথিন, সার এবং কীটনাশক, কৃত্রিম রবার, প্রসাধনী, সুগন্ধি, ডিটারজেন্ট, এগুলো হচ্ছে তোমার উপজাত দ্রব্য। তাহলে কাঁচামাল হলো। এবার কেমিক্যাল শিল্পের উৎপাদিত দ্রব্যগুলি লেখো। তাহলে উৎপাদিত দ্রব্যগুলি এগুলোই যেগুলো বললাম উৎপাদিত দ্রব্য, এই যে কৃত্রিম তন্তু থেকে প্লাস্টিক, পলিমার, পলিথিন, সার, কীটনাশক, কৃত্রিম রবার, এগুলো হচ্ছে তোমার উৎপাদিত দ্রব্য। তাহলে এটা গেল তোমার পেট্রোরসায়ন শিল্পের সম্পর্কে প্রশ্ন। এরপর দেখো অটোমোবাইল শিল্প কাকে বলে। অটোমোবাইল শিল্প কোন জিনিসটাকে বলছে? অটোমোবাইল শিল্প সম্পর্কে যদি আমরা ডেফিনেশন দিতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে, দেখো বলছে যন্ত্রাংশ এবং অন্যান্য উপকরণ সংযোগের মাধ্যমে বিভিন্ন যানবাহন নির্মাণ হলো অটোমোবাইল শিল্প। এই শিল্পের মধ্যে পড়ে বাস, লরি, মোটর গাড়ি, অটো, মোটরসাইকেল, স্কুটার, মপেড প্রভৃতি। তবে রেল ইঞ্জিন, জাহাজ, এরোপ্লেন, হেলিকপ্টার নির্মাণ এই শিল্পের অন্তর্ভুক্ত নয়, ওগুলো কিন্তু আলাদা। তাহলে এটা গেল তোমার অটোমোবাইল শিল্প। এরপর অটোমোবাইল শিল্পকে সংযোগ ভিত্তিক শিল্প বা শিল্পের শিল্প কেন বলে? শিল্পের শিল্প বা সংযোগ ভিত্তিক শিল্প বলছে যন্ত্রাংশ এবং অন্যান্য উপকরণ যেমন টায়ার, টিউব, ব্যাটারি, কাঁচ, প্লাস্টিক, লাইট যুক্ত করে এই শিল্প গড়ে ওঠে বলে এটিকে সংযোজন ভিত্তিক শিল্প বলে। সংযোজন ভিত্তিক শিল্প বলে এবং অসংখ্য অনুসারী শিল্প বিকাশের মাধ্যমে অটোমোবাইল শিল্প গড়ে ওঠে, তাই এটি শিল্পের শিল্প নামে পরিচিত। ঠিক আছে, এরপর দেখো কী আছে, সরি, ভারতে অটোমোবাইল শিল্পের দ্রুত অগ্রগতির কারণ কী? তাহলে আমাদের ভারতে যে দ্রুত এই অটোমোবাইল শিল্প অগ্রগতি হয়েছে তার কারণটি কী? প্রথম হচ্ছে মেধা। হচ্ছে বিগত 3 দশকে ভারতে তৈরি হয়েছে এক ঝাঁক উন্নত মেধা সম্পন্ন মানুষ যারা কম্পিউটারে দক্ষ। 2 নম্বর কি? শিক্ষা প্রতিষ্ঠান। বলছে উন্নত মেধা তৈরির জন্য এদেশে গড়ে উঠেছে সরকারি বেসরকারি উদ্যোগে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। 3 নম্বর হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র। এই শিল্পের প্রয়োজনীয় জমির শ্রমিক যোগানের জন্য সরকারি বেসরকারি উদ্যোগে তৈরি হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র। 4 নম্বর হচ্ছে পরিকাঠামো। যেহেতু প্রচুর কর্মসংস্থান
কর্মসংস্থানের সুযোগ আছে, শিল্পটির ভবিষ্যৎ উজ্জ্বল এবং প্রচুর শুল্ক আসে। তাই সরকার এই শিল্প স্থাপনে বিশেষ পরিকাঠামো গঠন করেছে, সংস্থাগুলিকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। 5 নম্বর হচ্ছে উন্নত পরিচালন ব্যবস্থা ও চাহিদা। হচ্ছে দক্ষ পরিচালন ব্যবস্থার মাধ্যমে এই শিল্প অতি উন্নত হয়েছে, ফলে দেশে ও বিদেশে ভারতীয় তথ্য প্রযুক্তির চাহিদা অত্যন্ত বেড়েছে। তাহলে এই হচ্ছে তোমার তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ। তাহলে তো ভারতের কয়েকটি উল্লেখযোগ্য অটোমোবাইল কেন্দ্রের নাম লেখো। তাহলে দেখো উল্লেখযোগ্য অটোমোবাইল কেন্দ্রগুলি কী কী আছে। দেখো প্রথমে হচ্ছে মারুতি সুজুকি, যেটা গুরুগাঁওয়ে অবস্থিত। তারপর দেখো হুন্ডাই মোটরস, হ্যাঁ হুন্ডাই মোটরস কোথায় অবস্থিত? শ্রীপেরাম্বুর। টাটা মোটরস জামশেদপুর। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা জাহিরাবাদ মুম্বাই। তারপরে আছে হোন্ডা কার ইন্ডিয়া হচ্ছে তাপুকারা নয়ডা। অশোক লিল্যান্ড, এটা হচ্ছে এন্নোর পন্থনগর। তারপরে বিএমডাব্লিউ ইন্ডিয়া চেন্নাই। এগি ইন্ডিয়া ঔরঙ্গাবাদ। তারপরে ভল্ক সওয়াগান পুনে ঔরঙ্গাবাদ। মার্সিডিজ বেঞ্জ পুনা। এমজি মোটরস হল্লোল গুজরাট। কিয়া মোটরস পেনুকোন্দা। টয়োটা বিদাদি কর্ণাটক। বিখ্যাত মোটর সাইকেল এবং সংস্থা কেন্দ্র হচ্ছে হিরো মোটরস গুরগাঁও, এটা হচ্ছে রাধুহেরা। তারপরে হোন্ডা মোটরস, এটা মানেসার নারসাপুরা। বাজাজ অটো, এটা হচ্ছে তোমার পন্থনগর পুনা। টিভিএস মোটরস, এটা হচ্ছে নলাগড় মহীশূর। ইয়ামাহ মোটরস, এটা চেন্নাই সুরজপুর। রয়্যাল এনফিল্ড চেন্নাই। আর হার্লে ডেভিডসন, এটা হচ্ছে গুরগাঁও। তাহলে এই হচ্ছে কতগুলো বিখ্যাত অটোমোবাইল শিল্পকেন্দ্র। এবার সবশেষে যেটা আছে সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। তাহলে তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র কোনটা, কাকে বলছে? তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হচ্ছে তোমার মানব সম্পদ, বলছে কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার সাহায্যে বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ, সঞ্চয়, বিশ্লেষণ, পরিমার্জন প্রভৃতি কাজ যখন শিক্ষা, জলবায়ু বিশ্লেষণ, ব্যবসায়িক প্রয়োজনে করা হয় তখন তা হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প। কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার, ইলেকট্রনিক্স, ইন্টারনেট, টেলি সরঞ্জাম, ই কমার্স প্রভৃতি এই শিল্পের সাথে যুক্ত। এরপর দেখো তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি কী কী। তো তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি হচ্ছে তোমার যেটা আগে আলোচনা করলাম, ওই তোমার মেধা শিক্ষা প্রতিষ্ঠান, এই যেটা আছে এটাই মেধা শিক্ষা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ পরিকাঠামো, উন্নত পরিচালনা ব্যবস্থা ইত্যাদি হচ্ছে তোমার উন্নতির কারণ। এরপর দেখো ভারতের সিলিকন ভ্যালি কাকে এবং কেন বলে। তাহলে ভারতের সিলিকন ভ্যালি বলছে তোমার বেঙ্গালুরুকে। কেন বলছে? বেঙ্গালুরু ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র। ছোট বড় মিলিয়ে এখানে রয়েছে প্রায় 187টি আইটি সংস্থা, হ্যাঁ, অসংখ্য উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ কেন্দ্রের অবস্থান। 2 নম্বর হচ্ছে বিজ্ঞান এবং কারিগরির উন্নতি। 3 নম্বর হচ্ছে এই শিল্পে যারা কাজ করে তাদের থাকার সুবিধা এবং নিরাপত্তা। 4 নম্বর হচ্ছে সারা বছর মনোরম জলবায়ু। 5 নম্বর হচ্ছে এই শিল্পকে উন্নত করার জন্য সরকারের বিশেষ সুবিধা। এবং 6 নম্বর হচ্ছে অসংখ্য উচ্চমানের উদ্যোগপতিদের মূলধন বিনিয়োগ এবং দক্ষ পরিচালনা ব্যবস্থা ইত্যাদি কারণে তথ্য প্রযুক্তি শিল্প বিখ্যাত হয়েছে। আর কে বালিগাকে বেঙ্গালুরু ইলেকট্রনিক্স শহরের জনক বলা হয়। তাহলে এটা গেল। আর সবশেষে আছে আউটসোর্সিং কাকে বলে। এটা নিয়ে আগেও আলোচনা করেছি, তবু একবার বলে দিই যে মানের উন্নতি, দক্ষতা বৃদ্ধি, খরচ কম, দ্রুত কাজ সম্পন্ন ইত্যাদি কারণে কোনো একটি সংস্থা যখন বাইরের কোনো সংস্থার মাধ্যমে কাজে লাগিয়ে নেয় তা হলো আউটসোর্সিং। এবং এই কাজ যখন অন্য দেশ থেকে করিয়ে নেওয়া হয় তখন তাকে অফসোর্সিং বলা হয়। তাহলে এতদূর পর্যন্তই। এই প্রশ্নগুলো করলেই মোটামুটি তোমাদের হয়ে যাবে। দেখো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।